ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এই মাশরাফিদের জন্য অনেকের কেন জানি আবেগ উদ্গীরণ হয় এবং তারা অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান। বিশেষ করে গত কয়েকদিনে বা গত দিনে মাশরাফি বিন মুর্তজার যে একটি আবেগঘন বক্তব্য, আবেগঘন স্ট্যাটাস, এটি নিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে গেছেন। অনেকেই তার প্রতি আবারও সিম্পেথাইজড, যেটাকে বলে সহানুভূতিশীল, যেটাকে বলে এটি চরমভাবে তার প্রতি এক প্রকারের সহানুভূতিশীল আপনারা হয়ে গেছেন। তো এটি দেখে আমি আসলে চরমভাবে বিরক্ত এবং চরমভাবে বলতে পারেন এক প্রকারের হতাশ। এবং বাঙালি জাতি বরাবরই যে প্রতারণার শিকার হওয়া সত্ত্বেও তারা সঠিক জিনিসটি বুঝতে পারে না, ধরতে পারে না, এবং তারা বারবার প্রতারিত হতে চায়। এর মাধ্যমে কিন্তু এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। এখন আসুন, অনেকেই আসলে নানাভাবে বলেন যে ব্যক্তি মাশরাফি এক বিষয়, আর আপনার কি বলে খেলোয়াড় মাশরাফি আরেক বিষয়, আর আওয়ামী লীগের ভোটারবিহীন মাশরাফি আরেক বিষয়। তো অনেকেই আপনার খেলোয়াড় হিসাবে একজন মাশরাফিকে অনেকেই পছন্দ করেন, ভালোবাসেন, তার প্রতি আপনারা সহানুভূতি দেখান। এটি নিয়ে আমার বিস্তর অভিযোগ আছে আপনাদের প্রতি, এবং এটি নিয়ে আমার অনেক ক্ষোভও বলতে পারেন। এখন আসুন, এই যে মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িটি বিক্ষুব্ধ জনগণ জ্বালিয়ে দিয়েছে বা আগুন দিয়েছে, এটি নিয়ে মাশরাফি একটি আবেগঘন স্ট্যাটাস দিলেন ফেসবুকে। কি যে তিনি আসলে চাইলেও কেন এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন নাই বা পক্ষে কথা বলতে পারেন না, ইত্যাদি ইত্যাদি ব্লাবলা, তিনি তার একটা লজিক দেখানোর চেষ্টা করছেন। তারপরে এটাও বলার চেষ্টা করছেন তার ছোট্ট মেয়ে সে এই আন্দোলনের পক্ষে ছিল বা হোয়াট এভার। এখন আসুন, এই যে মাশরাফি বিন মুর্তজার প্রতি আপনাদের যাদের আবেগ একবারে উদ্গিয়ে পড়তেছে, এই মাশরাফি যখন একজন বাংলাদেশের ক্রিকেটার ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন, তার প্রতি আমাদের ব্যক্তিগতভাবে বলেন, যেভাবেই বলেন, কোনো ক্ষোভ, রাগ, অনুযোগ কিচ্ছু ছিল না। এবং এটাও বাংলাদেশের ভিতরে একটা প্রচলিত মিথের মতো হয়ে গেছিল যে বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজার হ্যাটার্স নেই। মাশরাফি বিন মুর্তজার হ্যাটার্স বাংলাদেশে খুব একটা নেই। এখন আসুন, এই যে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যারা আবেগে আপ্লুত হয়ে যান, যখন এই মাশরাফি খেলোয়াড় থেকে বিনা ভোটের এমপি হলেন, তখন সে জানতো না যে আওয়ামী লীগ একটি চোর, ডাকাত, জনগণের ভোটাধিকার হরণকারী রাজনৈতিক দল। তাহলে আওয়ামী লীগের মতো একটা ডাকাত, একটা চোর রাজনৈতিক দল আমাকে ইনভাইট করলো, আমাকে ডাকলো, এমপির অফার দিল, আর আমি মাশরাফি ফেরেস্তা হিসাবে ছিলাম জনগণের কাছে। তো আমি কেন এই লোভ সংবরণ না করে লুফিয়ে সেই আপনার এমপিত্বটা গ্রহণ করলাম, সেই এমপির চেয়ারটা দখল করলাম কেন? মাশরাফির কিসের অভাব ছিল? টাকার, সম্মানের? তার কোনটা ছিল না যেখানে বাংলাদেশের আপামর জনগণ তাকে ভালোবাসত? এক কথায় তার হ্যাটার্স বলতে খুব একটা ছিল না। বাংলাদেশের বড় একটি অংশ মাশরাফিকে একবারে মনে প্রাণে ভালোবাসত, পছন্দ করত। তো সেই জায়গায় মাশরাফি কেন, কিসের লোভে ওই হাসিনার আঁচল ধইরা এমপি হতে গেলেন? এই প্রশ্নটির উত্তর আগে আমাকে দেন। এই যারা আপনারা মাশরাফির জন্য আজকে মায়া কান্না দেখাচ্ছেন, আবেগে আপ্লুত হয়ে যান, আহারে বেচারা মাশরাফির বাড়িটি, শখের বাড়িটি জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল জনগণ। আবেগ আপনাদের একবারে টকবক টকবক করে পড়তেছে। আবার কেউ কেউ বলছেন যে মাশরাফির বাবা মাকে এক কাপড়ে নাকি বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনাদের কষ্ট। তবে ভাই, আমি একদম অনেস্টলি মন থেকে বলছি, আমার ন্যূনতম এক ফোঁটাও কষ্ট হচ্ছে না, এক ফোঁটাও। কেননা এই মাশরাফি যখন নড়াইলের এমপি, এই নড়াইলে কত মানুষ গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে না? তো এই বিনা ভোটের এমপি মাশরাফি কোনোদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে কেন ক্রস ফায়ার হচ্ছে, আমি এর বিচার চাই? কেন মানুষ গুমের শিকার হচ্ছে, আমি এর বিচার চাই?
পার্লামেন্টে দাঁড়িয়ে তো একদিনও মাশরাফিকে বলতে শুনলাম না। মাশরাফিকে তো একদিনও পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে শুনলাম না যে যাই হোক আমরা যেভাবেই ক্ষমতায় আসছি আজকে থেকে জনগণের বুকে গুলি চালানো যাবে না, জনগণকে নির্যাতন করা যাবে না। বলছে? বলে নাই। তাহলে এই মাশরাফির জন্য আপনাদের এত আবেগ কেন ভাই? এই মাশরাফির জন্য আপনাদের এত মায়া কান্না কেন, এত দয়া কেন? আপনি একটু বলুন। এই যে যারা এত দয়া দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, আপনাদের এত মায়া কেন? এই মাশরাফি যদি এতই ভালো মানুষ হয়ে থাকে, হাসিনাকে কোনোদিন গিয়ে বলেছিল যে মাননীয় নেত্রী আপনি এত মানুষকে কেন গুম করে রেখেছেন? এই মাশরাফি কি কোনোদিন গিয়ে বলেছিল যে মাননীয় নেত্রী এই যে মায়ের ডাক সংগঠনের ছোট ছোট মাসুম বাচ্চারা শাহবাগ ওই প্রেস ক্লাবের সামনে গিয়ে কান্নাকাটি করে 10 বছর 12 বছর 5 বছর ধরে তাদের বাবারা নিখোঁজ, তার মাসুম বাচ্চারা গিয়ে কান্নাকাটি করে, এটা কি একদিনও এই মাশরাফি বলেছিল? বলে নাই। তাহলে আজকে একটা বক্তব্য দিল মাশরাফি, আর এটা দেখে আপনাদের আবেগ একবারে মানে আপনারা নিজেরাই মনে হয় কান্নায় ভেঙে পড়ছেন। তো এইসব আবেগ দেখা বন্ধ করুন। মনে রাখবেন, ফ্যাসিবাদের সহযোগী যারা, ফ্যাসিস্ট শক্তির সহযোগী যারা, এদের প্রতি আবেগ দেখানোর কোনো সুযোগ নেই, কোনো মায়া কান্নার দেখার সুযোগ নেই। আপনি যদি এই ফ্যাসিবাদের প্রতি দরদ দেখান, মায়া কান্না দেখান, বুঝতে হবে আপনি এই ফ্যাসিবাদকে সমর্থন করছেন। আর যে রক্তস্নাত তারুণ্যের উপরে আজকের এই বাংলাদেশ, হাজারো শহীদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আপনি এই শহীদদের প্রতি অসম্মান করছেন, অশ্রদ্ধা দেখাচ্ছেন, তাদের সাথে প্রতারণা করছেন। তাই ভাই, আমার কষ্টগুলো আপনাদের খারাপ লাগতে পারে, আমার কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে আমি ফারুক হাসান যদি মিথ্যা বলি, বানিয়ে বলি, বলুন আপনারা, কিংবা আপনাদের যদি কোনো লজিক থাকে দেখান, কি কারণে, কোন কারণে আপনি মাশরাফি সাকিবদের প্রতি দয়া দেখাবেন, মায়া দেখাবেন, ভালোবাসা দেখাবেন? একটা মাত্র কারণ দেখান, যে এই একটা মাত্র কারণে আমরা মাশরাফিদের প্রতি, সাকিবদের প্রতি দয়া দেখাতে চাই, ভালোবাসা দেখাতে চাই, মায়া দেখাতে চাই। একটা সিঙ্গেল কারণ দেখান। আওয়ামী লীগের দালালি করতে করতে এরা জুতার সোল পর্যন্ত ক্ষয় করে দিয়েছে, পিছের মানে চামড়া পর্যন্ত উঠিয়ে ফেলেছে আওয়ামী লীগের চামচাকি করতে করতে। আর এই মাশরাফিদের জন্য যদি আপনারা আমাদের বলেন দয়া দেখাতে, মায়া দেখাতে, আমরা দুঃখিত। শুধু মাশরাফি সাকিব নয়, বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী দালাল, ভারতের অনুচর, চোর, এজেন্ট, এদের বিরুদ্ধে আমাদের নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। মায়া তো অনেক বহুত দূরের কথা, দরদ তো অনেক বহুত দূরের কথা ভাই। মাশরাফিদের জন্য আপনারা মায়া কান্না দেখাচ্ছেন, দরদ দেখাচ্ছেন। আমি হতবাক হয়ে গেলাম রীতিমতো। এই মাশরাফি যদি একটা বার, একটা দিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন যে গুম খুন করা যাবে না, ওই জামাত ইসলামের নেতাদের যখন ফাঁসি দেওয়া হলো, একটা দিন যদি প্রতিবাদ করতেন যে এই জামাত ইসলামের নিরীহ আলেমদের কেন হত্যা করা হচ্ছে। ইভেন জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা হয় কয়েকদিন আগেই, তার আগেও তো এই মাশরাফি বিন মুর্তজা এমপি ছিলেন। তো সে যদি এতই মানবতার ফেরিয়ালা হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, জনদরদী হয়ে থাকে, একটাবার তো প্রতিবাদ করলো না যে আওয়ামী লীগের কোনো এখতিয়ার নেই একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার? করেছে? করে নাই। বিএনপি নেতা এম ইলিয়াস আলী আজকে প্রায় 14-15 বছর ধরে গুম। আমরা জানি না তিনি বেঁচে আছেন কিনা, একমাত্র আল্লাহ জানেন। যদিও এক পুলিশ অফিসার বলেছে যে তাকে হত্যা করে তার লাশ টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। কই একদিনের জন্য তো বলে নাই যে বিএনপির নেতা এম ইলিয়াস আলী কথাই আমি জানতে চাই? বলেছে? এই মাশরাফি কোনোদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে বিএনপির নেতা এম ইলিয়াস আলী কথাই আমরা জানতে চাই? আর আজকে আপনারা মাশরাফির ওই ইট কংক্রিটের একটা বাড়ি দেখে মায়া কান্না আপনাদের থামছে না। এসব বন্ধ করতে হবে বন্ধুগণ, স্রেফ বলছি আমি, এসব মায়া কান্না বন্ধ করতে হবে। এই যে একজন কমেন্ট করছে, আওয়ামী লীগের দালাল আবুল বাসার মাশরাফি বিন মুর্তজা স্মরণকালের সারা ক্যাপ্টেন। হ্যাঁ, যখন তিনি ক্রিকেটার হিসেবে ছিলেন, বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, অবশ্যই মাশরাফি এজ এ ক্যাপ্টেন, এজ এ ক্রিকেটার আমি তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই।
কিন্তু এর পরের যে স্টেজ, এই মাশরাফিকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ধিক্কার জানাই, এবং তার বিচার আমি অবশ্যই বাংলার মাটিতে দেখে যেতে চাই। জনগণের আদালতে তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে আমাদের, অবশ্যই। পার পাওয়ার কোনো সুযোগ নেই। আজকের এই মাশরাফি সাকিবরা যদি বেঁচে যায়, পার পেয়ে যায়, তাহলে আগামীতে আরও অসংখ্য মানুষ এরকম ফ্যাসিবাদী শক্তির সহযোগী হয়ে দালালি করবে, আবারও রক্ত যাবে, আবারও মানুষকে জীবন দিতে হবে। তো আমরা আর এদেশের মানুষকে সেই রক্তস্নাত পরিবেশের দিকে যেতে দিতে চাই না। এই জন্য আমরা এই আওয়ামী দালালদের, প্রতারকদের আমরা অবশ্যই বাংলাদেশের জনগণের আদালতে আমরা কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আওয়ামী দালালদের আমার কথায় অনেক কষ্ট লাগবে, তারা তেলে বেগুনে জ্বলে উঠবে, এটাতে আমার কোনো হেডেক নেই, আর আমি এসব মনেও করি না, কারণ আমি জনগণের পক্ষে কথা বলি, জনগণের কথাই বলি। কারণ এই কথাগুলো বলা আমি মনে করি এখন দরকার, কারণ আমাদের অনেকেই না বুঝে এই মাশরাফিদের প্রতি সিম্প্যাথি দেখায়, মায়া কান্না দেখায়, ভালোবাসা দেখায়। এই জন্যই আমি বলেছি, মাশরাফি, সাকিব কিংবা আওয়ামী কোনো দোসরের প্রতি মায়া কান্না, ভালোবাসা দেখানোর কোনো সুযোগ নেই বন্ধুগণ, বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই। যদি আপনারা এই মাশরাফিদের প্রতি ভালোবাসা দেখান, দয়া দেখান, মায়া দেখান, বুঝতে হবে আপনারা নিজেরাও ফ্যাসিবাদের দোসর, এই ফ্যাসিবাদকে সমর্থন করছেন। আমাদের এই দেশ কিন্তু এমনি এমনি স্বাধীন হয় নাই। আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, এটি একটি রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষ আহত, সারা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে। আমি আজকে নিজে ঢাকা মেডিকেল কলেজে গেলাম, ডাইরেক্টর ঢাকা মেডিকেলের ব্রিগেডিয়ার আসাদুজ্জামান, তার সাথে কথা বললাম। আমাদের আহত ভাইদের, সহযোদ্ধাদের দেখতে গেলাম। আমাদের সহযোদ্ধা শাহ মোহাম্মদ সাগর, ছাত্রনেতা, তাকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, তার এই জায়গাটা ছিদ্র হয়ে কয়েক ইঞ্চি ভিতরে ঢুকে গেছে, ছবি সবাই দেখেছেন। এবং তাকে বিদেশে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে, দেখি বাকিটা আল্লাহ ভরসা, আমরা কাজ করে যাচ্ছি। তো এই যে হাজার 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 মানুষ আহত, গুলিবিদ্ধ, অনেকেই শহীদ হয়েছেন। আজকেও এক ভাই আমাদের শহীদ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সেনানিবাসের ভিতরেই বিদেশি মিশনের কোনো ব্যক্তি নেই, আইএসপিআর এমন মন্তব্য করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় হাইকমিশনার অসামরিক সদস্যের ঢাকাসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। ভারতীয় হাইকমিশনের অনুরোধেই সেটি করা হয়। বর্তমান সেনানিবাসের ভিতরে বিদেশি মিশনগুলোর কোনো ব্যক্তি অবস্থান করছে না। গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার 17 আগস্ট আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনের ফল প্রতিশ্রুতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। উদ্ভিদ পরিস্থিতির বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহ নিরাপত্তা জোরদারের জন্য বারংবার অনুরোধ করে। সে সময় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর নিকট তারা ওই নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। এতে বলা হয়, এ প্রেক্ষিতে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে। বিবৃতিতে বলা হয়, উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুরু অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাস সহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক সদস্য নিজ নিজ কনসুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় ওই স্থানসমূহের নিরাপত্তা প্রদান করা হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞ নিরাপত্তা প্রদান করা হয়। আইএসপিআর জানিয়েছে যে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাদি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সেনানিবাসের অভ্যন্তরে বৈদেশিক মিশনসমূহের কোনো ব্যক্তিগত অবস্থান করছে না।
গুজবে কান্না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য আইএসপিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিদেশের কেউ সেনানিবাসের ভিতরে নেই। আপনারা কেউ গুজবে কান দিবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।